হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা জিওগ্রাফি আর একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তো জিওগ্রাফি আরও প্র্যাকটিস সেট করানো হচ্ছে জিকে স্টাডি প্লে লিস্টে, তোমরা চলে যাও, সেখানে গিয়ে আরও জিওগ্রাফি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং আরও অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে। সেখানে তোমার জিকে ম্যারাথনের প্র্যাকটিস সেটও আছে। জিকে ম্যারাথনের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো কোশ্চেন আনসার স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে। দেখো, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু গুজরাটের লাম্বাতে। ঠিক আছে, আমাদের গুজরাটের লাম্বাতে এশিয়ার কী আছে, বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের কোথায়, ভারতবর্ষের গুজরাটের লাম্বাতে। এছাড়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র তোমরা তামিলনাড়ুও তো দেখতে পাবে, আমাদের ভারতের দক্ষিণ দিকে যে রাজ্য, যে তামিলনাড়ুতেও কিন্তু ভারতের কি না বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ভারতের কোথায় বিমানপথ তৈরি হয়, মানে বিমানপথ মানে আচ্ছা, এরোপ্লেন ইত্যাদি তৈরি হয় ভারতের কোথায়, সেটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরু আমাদের বিজ্ঞান শহর বলা হয়ে থাকে, তাই না? তো এই কর্ণাটকের বেঙ্গালুরু কিন্তু বিমানপথ তৈরি হয়। এই বিমান তৈরি করতে যে পদার্থটা লাগে সেটার নাম হচ্ছে ডুলারোমিন। সেটার নাম কি? ডুলারোমিন। এই ডুলারোমিন কিন্তু পাওয়া যায় অ্যালুমিনিয়াম থেকে। অ্যালুমিনিয়ামের একটা ধাতু, সংকর ধাতু ডুলারোমিন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, পৃথিবীর একক লোহার খনি কোথায়? পৃথিবীর একক বৃহত্তম বা ভারতের একক বৃহত্তম, একক মানে একটাই আর কি, একটাই বলা ভুল, মানে একাই এত বড় আর কি, এরকম ব্যাপার। তো পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি অবস্থিত কিন্তু ঝাড়খণ্ডের ঝরিয়া। কোথায়? ঝাড়খণ্ডের ঝাড়িয়াতে কিন্তু পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি অবস্থিত। পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত? অভ্র বা মাইকা, অভ্র বা মাইকা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে কিন্তু প্রথম, মানে ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা। এবং যদি স্টেটের কথা বলা হয়, আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কি না মাইকা বা আমাদের অভ্র কিন্তু উৎপাদন করে। এবং ভারতে সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করে অন্ধ্রপ্রদেশ, এবং সারা পৃথিবীর মধ্যে ভারত কিন্তু সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করে। ভারতের কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়? কয়লা আমাদের সাধারণত চার ধরনের দেখতে পাই। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সব থেকে ভালো কয়লা, তারপরে বিটুমিনাস, লিগনাইট আছে। ঠিক আছে, চার ধরনের কয়লা আমরা দেখতে পাই। এর মধ্যে সবচেয়ে কিন্তু ভালো হচ্ছে কিন্তু অ্যান্থ্রাসাইট, এবং সেকেন্ড মানে দ্বিতীয়টা সব থেকে ভালো, সেটা হচ্ছে বিটুমিনাস। ভারতে সবচেয়ে বেশি পরিমাণে যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ কত? সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ হচ্ছে কিন্তু প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ডের সমান। দক্ষিণ ভারতের ধানের ভান্ডার কোন রাজ্যকে বলা হয়? দেখো, ভারতের ধানের ভান্ডার বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাবকে ভারতের ধানের ভান্ডার বলা হয়। দ্য গ্র্যানারি অফ ইন্ডিয়া যদি বলা হয়, সেটা হয়ে যাবে কিন্তু পাঞ্জাব। আর ভারতের সবথেকে বেশি পরিমাণে ধান প্রডিউস করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আর ভারতের ধানের ভান্ডার বললে আমরা পাঞ্জাব বলতে পারি, আর সবচেয়ে বেশি পরিমাণে ধান প্রডিউস করে আমাদের পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বললে আমরা বলি বর্ধমান। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে দক্ষিণ ভারতের ধানের ভান্ডার বা দক্ষিণের ধানের ভান্ডার, সেটা হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে কিন্তু দক্ষিণের কি ধানের ভান্ডার। তামিলনাড়ু রাজ্য, বিশেষ করে তামিলনাড়ু থাঞ্জাবুর, ইংলিশে তাঞ্জাবুর আর বাংলায় থাঞ্জাবুর। তামিলনাড়ু থাঞ্জাবুর বা তাঞ্জাবুরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কি আমরা ধান উৎপাদন দেখতে পাই সারা ভারতে মধ্যে। দক্ষিণ ভারতের মধ্যে, সারা ভারতের মধ্যে হলে তো আমাদের পাঞ্জাব হচ্ছে গ্র্যানারি অফ ইন্ডিয়া। দক্ষিণ ভারতের ধানের ভান্ডার হচ্ছে তামিলনাড়ু। ভারতের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র কারা তৈরি করে? ভারতে কিন্তু ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া বলে একটি সংস্থা আছে। তারা কিন্তু ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে। ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র মানে কি? ওই যে ম্যাপিং আর কি, ভারতের পাহাড় বা এইসব যে ভারতের যে ম্যাপিং মানচিত্র। ঠিক আছে, এই মানচিত্র তৈরি করে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে তার ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে। এই সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার আছে কিন্তু দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনে এদের হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল কিন্তু এই অর্গানাইজেশনটা স্টার্ট হয়েছিল বা সেট আপ হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। কি না, সার্ভে অফ ইন্ডিয়া এরা ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে। কোন দুটির মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি করেছে? আমাদের পশ্চিমবাংলার এই রূপনারায়ণ নদী, এটি কোন দুটি নদীর কনফ্লুয়েন্স, মানে কোন দুটি নদী মিলিয়ে হয়েছে? সেটা হয়ে যাবে শিলাই এবং দ্বারকেশ্বর বা দ্বারকা। শিলাই এবং দ্বারকেশ্বর বা দ্বারকা, এই দুটি নদীর কিন্তু মিলিত প্রবাহ হচ্ছে আমাদের রূপনারায়ণ। বায়ুমণ্ডলে কটি স্তর? আমরা জানি বায়ুমণ্ডলে 6টি স্তর: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে এইভাবে কিন্তু বায়ুমণ্ডলে কটি স্তর আছে? বায়ুমণ্ডল আছে কিন্তু 6টি স্তর আছে। আমরা যে স্তরে থাকি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, মানে প্রথম স্তর, 0 থেকে 18 বা 17 কিমি এই পর্যন্ত। তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, আমাদের এই স্তরটাকে বলা হয় কিন্তু অশান্ত মণ্ডল, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়, ওই জন্য অশান্ত মণ্ডল ট্রপোস্ফিয়ার। দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার আছে শান্ত মণ্ডল, কারণ এখানে কোনো বায়ুমণ্ডল নেই। ঠিক আছে,
এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আছে কিন্তু ওজোন গ্যাস বা ওজোনোস্ফিয়ার আছে। পরে কোশ্চেন দেখো, হেক্টর প্রতি আখ উৎপাদন কোন রাজ্যে বেশি উৎপন্ন হয়? সবচেয়ে বেশি পরিমাণে আখ উৎপাদন হয় কিন্তু হেক্টর প্রতি বলেছে এখানে, ঠিক আছে। তাহলে প্রতি হেক্টরে আখ উৎপন্ন হয় সব থেকে বেশি পরিমাণে আমাদের তামিলনাড়ু, ঠিক আছে। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু মনে রাখবে, হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বত, যে পর্বতটা আমাদের গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি পর্যন্ত বিস্তৃত। কটি রাজ্যের মধ্যে দিয়ে গেল? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, হরিয়ানা এবং দিল্লি, 4টি রাজ্যের মধ্যে বিস্তৃত আমাদের আরাবল্লী পর্বতশ্রেণী। এবং আরাবল্লী পর্বতশ্রেণী কিন্তু ওল্ডেস্ট আমাদের কি পর্বতশ্রেণী আমাদের ভারতে। এই আরাবল্লী পর্বতের হাইয়েস্ট মাউন্ট, হাইয়েস্ট পিক অর্থাৎ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আরাবল্লী পর্বতে মাউন্ট আবুর গুরু শিখর হচ্ছে কিন্তু হাইয়েস্ট পিক অফ আরাবল্লী রেঞ্জ, ঠিক আছে। নবীন পলিমাটে কি বলা হয়? দেখো, গঙ্গা নদীর ফলে যে নবীন পলিমাটি, নতুন যে পলিমাটি যে নদী দ্বারা প্রবাহিত হতে সঞ্চয় হয়, সেই নবীন পলিমাটে কিন্তু বলা হয় খাদার, ঠিক আছে। এবং পুরাতন পলিমাটিকে বলা হচ্ছে কি বলা হয়? ভাবার, ঠিক আছে। তা নবীন পলিমাটিকে বলা হচ্ছে খাদার। বড় দানাযুক্ত পাললিক শিলাকে কি বলে? বড় দানাযুক্ত পাললিক শিলাকে বলা হয় ব্রেক্সিয়া। সবরমতী নদীর উৎপত্তিস্থল কোথায়? সবরমতী নদী আমরা এটা গুজরাটে দেখতে পাই। সবরমতী নদী কিন্তু উৎপত্তি আরাবল্লী রেঞ্জ থেকে, আরাবল্লী পর্বত থেকে কিন্তু সবরমতী নদী উৎপন্ন হয়, ঠিক আছে। মান্নার উপসাগর কোথায়? মান্নার উপসাগর, দেখো, ভারত আর আমাদের শ্রীলঙ্কার মধ্যে যে সরু একটা জল প্রণালী গেছে বা একটা জল রাশি গেছে দেখতে পাবে, সেই জলরাশিকে বলা হয় মান্নার উপসাগর বা ভারতের এবং শ্রীলঙ্কার মাঝামাঝি, যেটা অর্থাৎ তামিলনাড়ু। আমাদের ভারতের দক্ষিণতম রাজ্য কি তামিলনাড়ু এবং কেরালা, তো তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে অবস্থিত এই মান্নার উপসাগর, ঠিক আছে, যেটা কিন্তু আবার কি আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত এই মান্নার উপসাগর, ঠিক আছে। তাহলে মান্নার উপসাগর কোথায় অবস্থিত? তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অংশে। ভাবার নদী কোথায় পতিত হয়েছে? ভাবার না, ভাদার নদী। ভাদার নদী যেটা আমাদের গুজরাটে দেখতে পাবো, গুজরাটের কাম্বে উপসাগরে গিয়ে পড়েছে। ভারতের দক্ষিণতম বিন্দু কি? যেমন ভারতের দক্ষিণতম বিন্দু মানে ভারতের সবথেকে দক্ষিণ দিকে সবচেয়ে লাস্ট যে বিন্দুটা, সেটাকে বলি আমরা ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ঠিক আছে। তাহলে ইন্দিরা পয়েন্ট, যেটা আমাদের ভারতের সবচেয়ে দক্ষিণতম, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, মানে গ্রেট নিকোবরে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে অবস্থিত, মানে সবচেয়ে লাস্ট দক্ষিণতম বিন্দু, সবথেকে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি না আমাদের ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের বৃহত্তম রাজ্য আমরা সবাই জানি রাজস্থান। এরিয়া ওয়াইজ সবচেয়ে বৃহত্তম রাজ্য কিন্তু হচ্ছে আমাদের রাজস্থান। এবং এরিয়া মানে আয়তন হিসাবে সবচেয়ে ছোট রাজ্য আমাদের হচ্ছে গোয়া। এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য আমাদের উত্তরপ্রদেশ, এবং জনসংখ্যার দিক থেকে সবথেকে ছোট রাজ্য আমাদের হচ্ছে সিকিম, ঠিক আছে। যেহেতু এখানে এরিয়া অনুযায়ী বলেছে, তাহলে সবচেয়ে বড় রাজ্যের এই এরিয়া অনুযায়ী রাজস্থান, আর ছোটো বললে গোয়া হয়ে যেত। গোদাবরী নদীর কত কিলোমিটার? গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? সেটা হয়ে যাবে কিন্তু 1450 1450, অর্থাৎ 1450 গোদাবরী নদী কি আমাদের হচ্ছে দৈর্ঘ্য। গোদাবরী নদী কি হচ্ছে আমাদের উপদ্বীপীয় সবচেয়ে বড় নদী। উপদ্বীপীয় মানে দক্ষিণ ভারত বা আমাদের দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদীকে গোদাবরী, বা আমাদের সমভূমি পেনিনসুলা সমভূমি অঞ্চলের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী, ঠিক আছে, সমভূমি অঞ্চলে। আর গোদাবরীকে বলা হয়ে থাকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? দেখো, ডানকান প্যাসেজ হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তো অনেক ছোটো ছোটো দ্বীপপুঞ্জ মিলিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। যেমন আন্দামান এবং নিকোবরের মধ্যে যে লাইনটা আছে সেটাকে আমরা বলি 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে যে লাইনটা আছে, সেরকম আন্দামানের দুটো দ্বীপপুঞ্জ, বড় আন্দামান এবং ছোটো আন্দামান, এদের মাঝখানে আছে কিন্তু ডানকান প্যাসেজ। তাহলে বড় আন্দামান এবং ছোটো আন্দামানের মাঝখানে যে লাইনটা আছে সেটাকে আমরা কী বলে জেনে থাকি? ডানকান প্যাসেজ, ঠিক আছে। যেমন আন্দামান ও নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, সেরকম বড় আন্দামান ও ছোটো আন্দামানের মধ্যে আছে কিন্তু ডানকান প্যাসেজ। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আমাদের ভারতের রাগি উৎপাদনে আমাদের ভারতের প্রথম স্থান অধিকার করে কিন্তু কর্ণাটক, ঠিক আছে। পরে কোশ্চেনে আমরা চলে যাব। নাগার্জুন সাগর প্রকল্প কি বলছে? নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা নদীর ওপরে আমাদের নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন উপত্যকার দৈর্ঘ্য কত? দেরাদুন উপত্যকার দৈর্ঘ্য হচ্ছে 35 কিমি। মাজুলি দ্বীপ যেটা আমাদের অবস্থিত মণিপুরের আর যেটা আমাদের অবস্থিত আসামের মাজুলি দ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত, সেই মাজুলি দ্বীপের আয়তন হচ্ছে 1200 বর্গ কিমি, ঠিক আছে।
পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাত কত হয়? পশ্চিমবঙ্গে সারা বছরে গড় বৃষ্টিপাত হয় 175 সেমির কাছাকাছি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু আমাদের কোথায়? আমাদের বক্সা ডুয়ার্সে, ঠিক আছে, আলিপুরদুয়ার বক্সা ডুয়ার্সে আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পরে কোশ্চেন দেখো, ক্রান্তীয় চিরহরিত অরণ্য নেই কোন রাজ্যে? হিমাচল প্রদেশে কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য নেই, ঠিক আছে। তুঙ্গাভদ্র প্রকল্প কোন নদীতে অবস্থিত? তুঙ্গাভদ্র বাঁধ প্রকল্প তুঙ্গাভদ্র নদীতেই অবস্থিত, যেটি কোথায়? যেটি কর্ণাটক। যেটি কোথায় অবস্থিত? কর্ণাটক। তুঙ্গাভদ্র নদী হচ্ছে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তোমরা জানা আছে? তুঙ্গাভদ্র হচ্ছে বাঁধ প্রকল্প, যেটা হচ্ছে কিন্তু কোথায় আছে? কর্ণাটক রাজ্যে, ঠিক আছে। সবচেয়ে বেশি পরিমাণে বাঁধ আছে কিন্তু আমাদের উত্তরপ্রদেশে, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল। সবচেয়ে বেশি বাঁধ আছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে, ঠিক আছে, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল। পরেরটা দেখো, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে কিন্তু চতুর্থ। সবচেয়ে বেশি জনসংখ্যা আমি বললাম উত্তরপ্রদেশ, তাই না? এবং সেই জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ আছে কিন্তু 4 নম্বরে। নেফা কোন রাজ্যের পুরনো নাম? নেফা হচ্ছে আমাদের হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম ছিল নেফা। আমাদের অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম কি ছিল? নেফা। অরুণাচল প্রদেশ আমাদের ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। সিন্ধু নদের উপনদী কি? সিন্ধু নদের উপনদীর নাম শতদ্রু বা সতলেজ। সিন্ধু নদের উপনদীর নাম, ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা দেখো, কোন নদীর উপরে মেটুর ড্যাম অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেটুর ড্যাম অবস্থিত কিন্তু আমাদের কাবেরী নদীর উপরে। কি? কাবেরী নদীর উপরে কিন্তু আমাদের মেটুর ড্যাম অবস্থিত, ঠিক আছে। এছাড়া কাবেরী নদীর উপরে আমাদের কৃষ্ণ রাজাসাগর বাঁধ আছে। কি? মেটুর বাঁধ আছে এবং কৃষ্ণ রাজাসাগর বাঁধ আছে। হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করে? হ্যালির ধূমকেতু আবিষ্কার করে কিন্তু এডমন্ড হ্যালি। হ্যালির ধূমকেতু আবিষ্কার করে এডমন্ড হ্যালি, ঠিক আছে। চলে যাই আমরা পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজকে কি অনুসরণ করতে হবে? সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজকে সমুদ্র স্রোত যেদিকে যাচ্ছে সেটাই অনুসরণ করতে হবে। জোয়ারের কত সময় পর ভাটা হয়? জোয়ারের প্রায় 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা 13 মিনিট পর কিন্তু ভাটা হয়। তাহলে দিনে দুবার জোয়ার হয় এবং দুবার ভাটা হয়, টোটাল 4বার ঘটনাটা ঘটে, যার মধ্যে দুবার জোয়ার দুবার ভাটা। তাহলে একটা জোয়ারের পরের ভাটা আসতে টাইম লাগে 6 ঘন্টা, আবার পরের ভাটা থেকে পরের জোয়ার 6 ঘন্টা। তো এইভাবে দুবার জোয়ার দুবার ভাটা হয় সারা দিনে। জলভাগের পরিমাণ কোথায় বেশি? আমাদের দেখো দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগ সবচেয়ে বেশি। আমাদের যত পৃথিবী বা মহাদেশ সব উত্তর গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে কিন্তু আমাদের কি পৃথিবীর কী হয়, জলভাগের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 81% জলভাগ, ঠিক আছে। এবং সারা পৃথিবীর মধ্যে জলভাগের পরিমাণ কিন্তু 71%। দক্ষিণ গোলার্ধে কত? 81% জলভাগ। সমুদ্র দ্রাঘিমাংশ নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রে যখন কোনো জাহাজ যায়, দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা অনুযায়ী কিন্তু সেই জাহাজ গমন করে। তো সেই দ্রাঘিমা নির্ণয় করতে কিন্তু যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রোনোমিটার। কি? ক্রোনোমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? সমুদ্র স্রোত কিন্তু বায়ু প্রবাহের ফলে কিন্তু সমুদ্র স্রোত হয়ে থাকে। যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ আসে তখন সূর্যগ্রহণ হয়। অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝে যদি চাঁদ আসে তাহলে কী হয় না, পৃথিবী থেকে সূর্য আর দেখা যায় না, তখন তাকে আমরা বলি সূর্যগ্রহণ, তাই না? সূর্য এবং পৃথিবীর মাঝখানে যদি চাঁদ চলে আসে, পৃথিবী থেকে আমরা সূর্য আর দেখতে পাই না, তখন আমরা তাকে বলি সূর্যগ্রহণ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন তোমরা দেখো, পৃথিবীর বহির আবরণ মানে পৃথিবীর বাইরের আবরণকে আমরা বলে থাকি ভূত্বক বা ক্রাস্ট। পৃথিবীর বাইরের আবরণকে আমরা কী বলে থাকি? ভূত্বক বা ক্রাস্ট বলে থাকি, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ থাকে সেই একই কোশ্চেন, ভূপৃষ্ঠের বাইরের আবরণ বা বহিরাবরণ সেটাকে আমরা বলে থাকি কিন্তু ভূত্বক বা ক্রাস্ট। পরের কোশ্চেন চলে যায়, কোন দিনকে মহাবিষুব বলা হয়? দেখো মহাবিষুব হচ্ছে যে দিন, সেটা হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চকে আমরা মহাবিষুব বলে জেনে থাকি, ঠিক আছে। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। এবং এই আরেকটা হচ্ছে জলবিষুব। জলবিষুবটা জুন মাসে হয়, যেটা আই থিঙ্ক 22শে জুন বা 23শে জুন, ঠিক আছে। তাহলে মহাবিষুব কিন্তু 21শে মার্চ। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, পরের কোশ্চেন বলছে পৃথিবীর কোন অঞ্চলে সবসময় গ্রীষ্মকাল থাকে? দেখো পৃথিবীর যে অঞ্চলে কিন্তু সবসময় সূর্যের আলো সরাসরি পড়বে সেখানে গ্রীষ্মকালটা সবসময় বেশি থাকবে। তাহলে পৃথিবীর নিরক্ষরেখা অর্থাৎ পৃথিবীর মাঝখানে বরাবর কিন্তু সবসময় সূর্যের আলো পড়ে। তা সূর্যের আলো সবসময় লম্বভাবে পড়ে, মানে সরাসরি পড়ে। তাহলে এই অঞ্চলটা হয়ে যাবে আমাদের কি সবসময় কি গ্রীষ্মকাল থাকবে এই অঞ্চলটা। অধিবর্ষ কাকে বলে? ভেরি ইজি, এটা সবাই জানো। অধিবর্ষ মানে হচ্ছে লিপিয়ার মানে যে বছরে কী হয় আমাদের একটি দিন এক্সট্রা থাকে। ফেব্রুয়ারি মাসের একটা দিন বেড়ে যায়, 28-এর বদলে 29 দিন হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, একদিন এক্সট্রা হয়ে যায়, সেটাকে আমরা লিপিয়ার বলি। অর্থাৎ বছরে 365-র বদলে 366 হয়।
কোন দিন সূর্যের উত্তরায়ণ ঘটে, অর্থাৎ কোন দিন থেকে সূর্য উত্তর দিকে ট্রান্সফার হতে থাকে। ঠিক আছে, তাহলে সেটা হবে কিন্তু আমাদের 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, মানে উত্তর দিকে যাত্রা শুরু হয়। ঠিক আছে, সেটা তো পৃথিবী ঘুরছে বলে অ্যাকচুয়ালি ওরকম মনে হচ্ছে। তাহলে সেই অ্যাকচুয়ালি পৃথিবীর নিজের যে আহ্নিক গতির ফলে এটা হচ্ছে, বার্ষিক গতির ফলে এটা হচ্ছে ঠিক আছে। তো সূর্যের উত্তরায়ণ কিন্তু 21শে ডিসেম্বর। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল থাকে? দেখো, পৃথিবীর যেখানে সূর্যের আলো লম্বভাবে পড়ে সেখানটায় সারা বছর গ্রীষ্মকাল থাকে, যেমন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। আর যেখানে সূর্যের আলো সবসময় তির্যকভাবে পড়ে, তাহলে সেখানে কিন্তু শীতকাল থাকবে। সূর্যের আলো ভালোভাবে যেখানে পৌঁছায় না, সেটা হচ্ছে মেরু অঞ্চল। ওই জন্য মেরু অঞ্চলে কিন্তু সারা বছর কী থাকে, আমাদের শীতকাল লক্ষ্য করতে পারি। রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত শিলার একটা উদাহরণ হচ্ছে মার্বেল পাথর। ঠিক আছে, কোন শ্রেণীর শিলাতে জীবাশ্ম দেখা যায়? জীবাশ্ম দেখা যায় কিন্তু পাললিক শিলা। পাললিক শিলা কীভাবে তৈরি হয় দেখো, একটা বস্তুর ওপর আরেকটা বস্তু বা একটা শিলার ওপর আরেকটা শিলা যখন চাপা পড়ে তখন কিন্তু পাললিক শিলা সৃষ্টি হয়। তো এই একটা শিলার থেকে আরেকটা শিলা যখন চাপা পড়ে, তাদের মাঝখানে যদি কোনো জীবজন্তু বা কোনো উদ্ভিদ প্রাণী চলে আসে, তখন তারা সেই দুটো শিলার মাঝখানে চাপা পড়ে যায় এবং সেটা অনেক বছর পরে, কয়েকশো বছর পরে জীবাশ্ম হিসাবে দেখা দেয়। তাহলে পাললিক শিলায় কিন্তু আমরা জীবাশ্ম লক্ষ্য করতে পারি। লাইমস্টোন কী জাতীয় শিলা? লাইমস্টোন হচ্ছে একটা জৈব পদার্থ পাললিক শিলা, এক ধরনের পাললিক শিলা যেটা হচ্ছে কি জৈব পদার্থ দ্বারা গঠিত। পরের কোশ্চেন তোমরা দেখতে পারো, পশ্চিমবঙ্গে একটি উপকূল সমভূমির নাম লেখো। পশ্চিমবঙ্গে একটি উপকূল সমভূমির নাম হচ্ছে কি জুনপুট, যেটা আমাদের কোথায় অবস্থিত? মেদিনীপুরে অবস্থিত জুনপুট। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে কিন্তু আমাদের সুতলেজ নদী, আমাদের ভারতের উত্তরের দিকে অবস্থিত। শতদ্রু নদী বা সুতলেজ নদী, যেটা হচ্ছে পাঞ্জাবে, এই ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোথায়? দেখো, আমাদের মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, মেঘালয়ের একটা জায়গা যার নাম হচ্ছে কি মৌসিনরাম বা চেরাপুঞ্জি। ঠিক আছে, তো মৌসিনরামে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কি বৃষ্টি হয়ে থাকে পৃথিবীর মধ্যে, আমার ভারতে নয়, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আর আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে কোথায়? সেটা হচ্ছে বক্সাদুয়ার। কোথায়? আলিপুরদুয়ারের বক্সাদুয়ার। ঠিক আছে, পরের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, বলছে ভারতের কোন অঞ্চলে মরুভূমি দেখা যায়? ভারতে দেখো আমাদের রাজস্থান, গুজরাট, ঠিক আছে, এই সব অঞ্চলে কিন্তু মরুভূমি দেখা যায়। ভারতের একমাত্র মরুভূমি কি? আমরা জানি থর মরুভূমি। এই থর মরুভূমির 85 ভাগ আমাদের ভারতে অবস্থিত এবং 15 ভাগ কিন্তু পাকিস্তানে অবস্থিত। ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি? মানে সবচেয়ে বেশি পরিমাণে কোথায় জলসেচ করা হয়? সেটা হচ্ছে পাঞ্জাব, কারণ এখানে কৃষিকাজ ভালো হয়, এখানে এগ্রিকালচার অনেক ভালো পাঞ্জাবকে। ওই জন্য পাঞ্জাবকে গ্র্যানারি অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তো ওই জন্য ভারতে কি না, পাঞ্জাবে সবচেয়ে বেশি পরিমাণে সেচ করা হয় আর কি। ভারতের গম উৎপাদন কোথায় অবস্থিত? ভারতের গম উৎপাদন কেন্দ্র অবস্থিত দিল্লিতে, যেটা নাম হচ্ছে পুসা ইনস্টিটিউট। তা ভারতের দিল্লিতে গম উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? না পুসা ইনস্টিটিউট। এবং সারা সারা ভারতে উত্তরপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপাদন করে। ঠিক আছে, আখ উৎপাদন দেখো, ভারতে আখ উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য প্রথম অবস্থান করছে। ভারতের আখ উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম অবস্থান করছে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে অভ্র পাওয়া যায়? ভারতে সবচেয়ে বেশি পরিমাণে অভ্র পাওয়া যায় আমাদের ঝাড়খণ্ড রাজ্যে। ঠিক আছে, সাগর সম্রাট কি? সাগর সম্রাট হচ্ছে একটা ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ। সাগর সম্রাট কি? সাগর সম্রাট কিন্তু একটা জাহাজ, যেটা কি, যারা কিন্তু তেল মানে কি তেল খনন করে, সমুদ্র থেকে তেল খনন করে, সেটা হচ্ছে কি সাগর সম্রাট বলে একটা জাহাজ। কোন কোন রাজ্যে তুলা উৎপাদন হয়? ভারতে হচ্ছে তামিলনাড়ু, অর্থাৎ দক্ষিণ ভারতের যেসব রাজ্যগুলো তোমরা দেখতে পাবে, এবং উত্তর ভারতের কিছু রাজ্য যেখানে তোমরা তুলা উৎপাদন বা কটন উৎপাদন হয়, যেমন তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, সব জায়গায় কিন্তু তুলা উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, কোথায় ওজোন স্তরের ক্ষয় সর্বাধিক হয়? ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারের পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায় বা ওজোনোস্ফিয়ার। তো আমাদের পৃথিবীর দক্ষিণ অংশে অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশে কিন্তু আমরা কি ওজোন স্তরের ক্ষয় বা ওজোন হোল লক্ষ্য করা গেছে। পর্বতের ঢালে ধাপ কেটে যে ভূমি সংরক্ষণ করা হয়, এই পদ্ধতিকে বলা হয় টেরাসিং। বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী কোন গ্যাস? সেটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড খুব গরম প্রকৃতির গ্যাস। কার্বন ডাইঅক্সাইড যেখানে থাকে সেখানকার তাপমাত্রাটা বাড়িয়ে দেয় বা তাপমাত্রা রাইজ হয়। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাস। এছাড়া সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন আছে এবং বিভিন্ন গ্যাস আছে, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট মানে
ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কিন্তু আমাদের উড়িষ্যার কটকে। কিন্তু ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদন করে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। তারপরে দেখো, গাঙ্গেয় সমভূমি সবচেয়ে উত্তর অঞ্চল কী নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমি সবচেয়ে উত্তর অঞ্চলের নাম হচ্ছে ভাবার নামে পরিচিত। আমাদের গঙ্গা নদী যে সমভূমি, এর উত্তর দিকের অঞ্চলকে আমরা ভাবর নামে জেনে থাকি। হাই অ্যালটিটিউড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? হাই অ্যালটিটিউড রিসার্চ সেন্টার অবস্থিত কিন্তু গুলমার্গ। কোথায়? গুলমার্গ। ঠিক আছে, কাশ্মীরের গুলমার্গ। ঘানা পক্ষী নিবাস কোথায় অবস্থিত? ঘানা পক্ষী নিবাস সবাই মনে থাকবে ঘানা দেশে না, ঘানা পক্ষী নিবাস অবস্থিত আমাদের রাজস্থানে। রাজস্থান রাজ্যের মধ্যে ঘানা পক্ষী নিবাস অবস্থিত। সাত্তার লেকটি কোথায় অবস্থিত? সাত্তার লেক, বেশিরভাগ লেক আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। সাত্তার লেকটি কিন্তু কোথায় অবস্থিত? কিন্তু আমাদের উত্তরাখণ্ডে। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ভারতের কোন প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? তাহলে ভারতের প্রাচীনতম শিলা আমরা সবাই জানি আরাবল্লী। তাহলে সেই হিসাবে তোমরা আমাদের উত্তর হয়ে যাবে আরাবল্লী। প্রাচীনতম পর্বত বা প্রাচীনতম শিলা দ্বারা গঠিত যে পর্বত আরাবল্লী। এবং ভারতের এটা কিন্তু একটা স্তূপ পর্বত বা ক্ষয়জাত পর্বত, মানে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আরাবল্লী পর্বত। দার্জিলিং এ অবস্থিত পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। আমরা জানি পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের নাম কি? ঘুম রেলওয়ে স্টেশন, তাই না? তাহলে ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে পৃথিবীর উচ্চতম কি? ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। সেটা কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। এর উচ্চতা প্রায় 2247 মিটার উঁচুতে কিন্তু এই পর্বত শৃঙ্গটি, এই রেল স্টেশনটি অবস্থিত। তা দার্জিলিংয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল স্টেশন ঘুম, সেটা দার্জিলিংয়ে অবস্থিত। তো এই ছিল আমাদের আজকের ভূগোলের অর্থাৎ জিওগ্রাফির প্র্যাকটিস সিরিজের অন্যতম ক্লাস। তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ওকে ভাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।